গাজায় যে কোনো সময় যুদ্ধবিরতি, আমেরিকার এই ঘোষণায় সন্দেহ অনেকের, কেন নিশ্চয়তা দিতে পারেনি কাতারও? তীব্র গতির বাতাসে আরো ভয়ঙ্কর রূপে আমেরিকার দাবানল, পুড়ে ছাই হচ্ছে নতুন নতুন এলাকা, কেন এত ভয়াবহতা? 2000 বছর আগে পাথর হয়ে গিয়েছিল গোটা শহরের মানুষ, কি ঘটেছিল সেদিন, কোন পাপের শাস্তি ছিল? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ফিলিস্তিনের গাজায় যে কোনো সময় আসবে যুদ্ধবিরতি। আমেরিকার এই ঘোষণা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেখা দিয়েছে সন্দেহ আর অবিশ্বাস। বিশেষ করে যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্রের এমন আশ্বাসে ভরসাই রাখতে পারছেন না ফিলিস্তিনপন্থীরা। এমনকি খোদ মধ্যস্থতাকারী দেশ কাতারও নিশ্চিত করে জানাতে পারেনি গাজায় শিগগিরই যুদ্ধবিরতি, বিশেষ করে স্থায়ী যুদ্ধবিরতি আসবে কিনা, নাকি আগের কয়েক দফার মতো চূড়ান্ত পর্যায়ে গিয়ে ভেস্তে যাবে আলোচনা। কেননা হামাস তৃণমূল ছাড়া যুদ্ধবিরতি মানতে নারাজ ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন মূলত আমেরিকার বিদায়ী ও নবনির্বাচিত দুই প্রেসিডেন্টই গাজায় যুদ্ধবিরতির কৃতিত্ব নিতে চান, আর এ কারণেই তড়িঘড়ি করে আবারও কাতারে আলোচনা শুরু বলে মনে করেছেন তারা। রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় যে কোনো সময় আসছে যুদ্ধবিরতির ঘোষণা। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন কথাতে আস্থা রাখতে নারাজ ফিলিস্তিনিরা তো বটেই, অনেক আন্তর্জাতিক সাংবাদিক ও বিশ্লেষক। তারা বলছেন আমেরিকানদের মুখ আর মনের কথা এক নয়, তাই তাদের আশ্বাসে ভরসা ও বিশ্বাস রাখা যায় না, এটা এখন ওপেন সিক্রেট। বিশ্লেষকরা বলছেন প্রাথমিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা আসলেও সেটা স্থায়ী নাও হতে পারে, ফলে গাজায় বন্ধ নাও হতে পারে ইসরায়েলি আগ্রাসন। এমনকি যুদ্ধবিরতি শিগগিরই আসছে এমন নিশ্চয়তা দিতে পারেনি খোদ যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারী দেশ কাতারও, কারণ বেশ কয়েকবার চূড়ান্ত পর্যায়ে গিয়েও ভেস্তে গেছে আলোচনা। যুদ্ধবিরতির খসড়া হামাস ও ইসরায়েলের কাছে পাঠানো হয়েছে। কিছু সমস্যা সমাধান হলেও চূড়ান্ত পর্যায়ে নিয়ে আলোচনা চলছে। তবে শিগগিরই যুদ্ধবিরতির ঘোষণা আসবে এটা আমার জন্য বলা কঠিন। বিশেষ করে আগের অভিজ্ঞতা সবাই জানেন, যুদ্ধবিরতির জন্য যে কোনো সময়সীমা নির্ধারণ করা কঠিন। কাতার জানিয়েছে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী ও নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রশাসন গেল কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছে। এখন দোহায় চলমান যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করলেও বিস্তারিত জানায়নি কাতার। তবে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে সন্দেহের কারণ যুদ্ধবিরতি চুক্তির ফাঁসোয়া খসড়ার কারণে। তাতে দেখা গেছে 3টি ধাপে এটি কার্যকর করা হবে। প্রথম ধাপে 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। প্রতি ইসরায়েলি নারী সেনার বিনিময়ে মুক্তি পাবে 50 ফিলিস্তিনি বন্দী। এক একজন বেসামরিক ইসরায়েলির বদলে 30 ফিলিস্তিনিকে মুক্তি দিবে দখলদার ইসরায়েল। প্রাথমিকভাবে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি আসতে পারে, আর এরপরই আসবে দ্বিতীয় পর্যায়। আর এই দ্বিতীয় পর্যায়ে শত্রুতার সম্পূর্ণ অবসান এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করা হবে। আর এখানেই একমত হতে পারেনি হামাস ও ইসরায়েল। হামাস চায় স্থায়ী যুদ্ধবিরতি, আর ইসরায়েল বলছে হামাস নির্মূল ছাড়া কোনো স্থায়ী যুদ্ধবিরতি নয়। ফলে আমেরিকার কথা অনুযায়ী যুদ্ধ শেষ হচ্ছে বা গাজায় বন্ধ হচ্ছে ইসরায়েলি আগ্রাসন, এমন নিশ্চয়তা এখনই দেয়া যাচ্ছে না। তাই প্রশ্ন উঠেছে, তাহলে হঠাৎ কেন নতুন করে আবারও শিগগিরই যুদ্ধবিরতি আসছে এমন ঘোষণা দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন? এমন প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন মূলত গাজায় যুদ্ধবিরতির কৃতিত্ব নেয়ার প্রতিযোগিতায় এখন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই তড়িঘড়ি করে স্থায়ী নয়, সাময়িক যুদ্ধবিরতি চান তারা। অবশ্য বিশ্লেষকদের দাবি 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথের আগে যুদ্ধবিরতি চুক্তিতে সই করবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেননা যুদ্ধবিরতিকে আমেরিকার নতুন প্রেসিডেন্টকে উপহার হিসেবে দিতে চান নেতানিয়াহু। আর তাই 19 বা 20 জানুয়ারির আগে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করে চলেছেন বিশ্লেষকরা। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন কয়েক মাস আগে তার দেয়া প্রস্তাবেই যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী ভাষণে এই দাবি করেন তিনি। নিজের প্রশাসনের বৈদেশিক নীতির পক্ষে জোরালো যুক্তি তুলে ধরে জো বাইডেন বলেন জনগণের জন্য একটি শক্তিশালী দেশ রেখে যাচ্ছে তার প্রশাসন। ঘণ্টায় 112 কিলোমিটারেরও বেশি বাতাসের গতিতে ভয়ঙ্কর ও বিপজ্জনক রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। ফলে টানা 7 দিনের চেষ্টায় দাবানল নিয়ন্ত্রণে আনা তো দূরের ব্যাপার, বরং দ্রুত তা গ্রাস করছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে সবচেয়ে বড় প্যালিসেডস দাবানলে 23,000 একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। বজ্রপাত, গ্যাস, বিদ্যুৎ নাকি মানুষের হাতে এই ভয়াবহ বিপর্যয়।
প্রকৃত কারণ জানতে উঠে পড়ে লেগেছে লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দাবানলে পুড়ছে হাজার হাজার একর এলাকা, সাধারণ মানুষ, পশু পাখি কিংবা আবাসিক অবকাঠামো, নিস্তার নেই কোনো কিছুরই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সক্রিয় আছে এখনো 3টি বড় অগ্নিকাণ্ড। এর মধ্যে সবচেয়ে বড় প্যালিসেডস দাবানলে 23,000 একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার পর্যন্ত এর মাত্র 14% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ইটন দাবানলে ধ্বংস হয়েছে 14,000 একর এলাকা। বাসিন্দারা নতুন করে ধ্বংসযজ্ঞের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। আবহাওয়ার পূর্বাভাস বলছে মঙ্গলবার ও বুধবার সান্তানা বাতাসের গতি ঘন্টায় 112 কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে, ফলে আরও ছড়িয়ে পড়তে পারে ভয়ঙ্কর আগুন। বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি সেরেছে অগ্নি নির্বাপন কর্মীরা। দাবানল চলমান এলাকাগুলোতে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত জারি আছে কারফিউ। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্যালিফোর্নিয়ার জন্য শত শত ফেডারেল কর্মী এবং সাহায্য পাঠানো হয়েছে। যে কোনো অতিরিক্ত সাহায্যের অনুরোধে দ্রুত সাড়া দেবে তার প্রশাসন। এদিকে দাবানলের মধ্যেই লুটপাটের অভিযোগ উঠেছে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করেছেন লস অ্যাঞ্জেলেসের জেলা অ্যাটর্নি নাথান হকম্যান। লস অ্যাঞ্জেলেসের দাবানলের সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবানলের সাধারণ কারণ হিসেবে বজ্রপাতকে দায়ী করা হয়, কিন্তু এবার বজ্রপাতের কারণে দাবানল হয়নি। গ্যাস বিদ্যুতের সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে কিনা তাও আমলে নেওয়া হয়েছে। এছাড়া কেউ আগুন দিতে পারে এই শঙ্কাও রয়েছে। তবে উপযুক্ত প্রমাণের আগে মন্তব্য করতে চায় না লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে দাবানলের সুযোগে ক্যালিফোর্নিয়ায় চলছে গণলুটতরাজ। লস অ্যাঞ্জেলেস শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় লুটপাটের ঘটনায় এরই মাঝে কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় 2.5 কোটি টাকা মূল্যের সম্পদ লুটের ঘটনায় অন্তত 9 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে তারা। এদিকে এই লুটতরাজ উস্কে দেওয়ার জন্য ধনকুবের ইলন মাস্ককে দোষারোপ করছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে স্মরণকালের ভয়াবহ দাবানলে সহায় সম্বল হারিয়ে একদিকে মানুষ যখন জীবন বাঁচাতে ছুটছে, অন্যদিকে সেই সুযোগে কিছু মানুষ নেমে পড়েছে লুটতরাজ আর ডাকাতিতে। তাদের কবল থেকে রক্ষা পাচ্ছে না হলিউড তারকা, এমনকি উচ্চ পর্যায়ের রাজনীতিকরাও। কারফিউ জারি করেও সমাধান মিলছে না। ফলে কেবল দাবানলে নয়, একের পর এক গণলুটপাটের খবরেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে লস অ্যাঞ্জেলেস জুড়ে। এ পরিস্থিতিকে বিপর্যয়কর বলছে প্রশাসন। বিভিন্ন এলাকায় লুটতরাজ, ডাকাতি ও চুরির ঘটনায় এরই মাঝে কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এর মাঝে এক ব্যক্তি ফায়ার ফাইটারের পোশাকে বিভিন্ন ঘরবাড়ি থেকে সম্পত্তি লুট করছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লস অ্যাঞ্জেলেসে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়ির বাইরে থেকেও 2 ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সংবাদ মাধ্যম গার্ডিয়ান। সর্বশেষ এমি অ্যাওয়ার্ড সহ প্রায় 2.5 কোটি টাকা মূল্যের সম্পদ লুটের খবর এসেছে ব্যাপক আলোচনায়। ওই ঘটনায় 9 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। দোষী সাব্যস্ত হলে এর মাঝে অন্তত একজনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এদিকে এরই মাঝে মার্কিন ধনকুবের ও নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক লস অ্যাঞ্জেলেসে গণলুটতরাজ উস্কে দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউসাম। প্রশাসনকে ব্যর্থ প্রমাণ করতে মাস্ক অপতথ্য ছড়িয়ে লুটপাটে উৎসাহ দিচ্ছেন বলে অভিযোগ তার। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মাস্ক লেখেন, ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটরা বরাবরই লুটপাট অপরাধ নয়, এটি প্রতিষ্ঠা করতে চেয়েছে। পুলিশ যাতে লুটপাটকারীদের ঠেকাতে না পারে, যেন তাদের বিচারের আওতায় আনা না যায়, সেই ব্যবস্থা করে রেখেছে ডেমোক্র্যাটরা। এ অবস্থায় দাবানলকালে লুটপাটের বিরুদ্ধে অবস্থান নেয়ায় নিউসমকে কটাক্ষ করেন মাস্ক। এর প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে এক পোস্টে নিউসাম বলেন, ক্যালিফোর্নিয়ায় লুটপাট অপরাধ নয়, এই অপতথ্য ছড়িয়ে মানুষজনকে লুটপাটে উৎসাহিত করছেন মাস্ক। অবিলম্বে মাস্ককে এমন জনবিরোধী বক্তব্য থেকে সরে আসার আহ্বান জানান তিনি। ক্যালিফোর্নিয়ায় বরাবরের মতোই লুটতরাজ, ডাকাতি বা চুরি শাস্তিযোগ্য অপরাধ, বলেন নিউসাম।
কেবল মাস্ক নন, ট্রাম্প সহ অন্যান্য রিপাবলিকানরাও চলমান দাবানল ও তাতে সৃষ্ট সার্বিক বিপর্যয়ের জন্য নিউসম ও প্রেসিডেন্ট বাইডেন সহ ডেমোক্র্যাটদের অভিযুক্ত করে আসছেন। ডেমোক্র্যাটরা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ বলে অভিযোগ রিপাবলিকানদের। তবে ভয়াবহ প্রাকৃতিক এই দুর্যোগ নিয়ে রাজনৈতিক বিভাজন সৃষ্টি যুক্তরাষ্ট্রের জন্য ভালো ফল বয়ে আনবে না বলছেন বিশ্লেষকরা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। প্রাচীন এক শহর যার বাসিন্দারা এখনো রয়ে গেছে পাথর হয়ে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি। মাউন্ট ভেসুভিয়াসের অগ্নুৎপাতের কারণে ইতালির পম্পেই নগরী এখনো যেন আটকে আছে তার ধ্বংসের মুহূর্তে। প্রায় 2000 বছর পুরনো এই শহর ও এর বাসিন্দাদের নিয়ে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। প্রাচীন এক জনপদ যার সব বাসিন্দারা পাথরে পরিণত হয়েছিল। বলছি ইতালির বিখ্যাত পম্পেই নগরীর কথা। কয়েক ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে গিয়েছিল পুরো শহর। কিন্তু কেন? আসলে কি হয়েছিল সেই শহরের মানুষের সাথে? ধারণা করা হয় বর্তমান ইতালির দক্ষিণে মাউন্ট ভেসুভিয়াসের পাদদেশে খ্রিস্টীয় প্রথম শতকে গড়ে উঠেছিল পম্পেই নগরী। পরবর্তীতে শহরটি চলে যায় রোমান সভ্যতার দখলে। রোমানরা পম্পেই দখল করার পরে তাদের সংস্কৃতির প্রভাব পড়তে থাকে শহরটিতে। ধীরে ধীরে শহরে গড়ে ওঠে ছোট বড় বিভিন্ন আকারের মদের বার, পতিতালয় আর গ্ল্যাডিয়েটর ম্যাচ। শহরটিতে বাড়তে থাকে অবাধ যৌনাচার। এমনকি পম্পেই ট্যুরসের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে শহরটিতে অন্তত 25টি আলাদা আলাদা পতিতালয়ের সন্ধান পাওয়া যায়। এছাড়াও শহরের বিভিন্ন দেয়ালেও বেশ কিছু খোলামেলা চিত্রও পাওয়া যায়। এছাড়াও গ্ল্যাডিয়েটর খেলাটিও বেশ জনপ্রিয় ছিল শহরটিতে, যেখানে একটি স্টেডিয়ামের মতো জায়গায় একজন মানুষ আর তার বিপরীতে আরও একজন মানুষ অথবা হিংস্র বাঘ বা সিংহ ছেড়ে দেওয়া হতো। মানুষে মানুষে বা মানুষে পশুতে হওয়া এই যুদ্ধে যে জীবিত থাকতো সেই হতো চ্যাম্পিয়ন। আর জনগণ সেই স্টেডিয়ামের চারদিকে বসে উপভোগ করত এই মৃত্যুর খেলা। কিন্তু 79 খ্রিস্টাব্দের কোনো এক সকালবেলা হঠাৎ জেগে উঠে ঘুমন্ত ভেসুভিয়াস আগ্নেয়গিরি। কিছু বুঝে ওঠার আগেই মিলিয়ন মিলিয়ন টন উত্তপ্ত ছাই, গ্যাস আর লাভা আছড়ে পড়ে পম্পেইর ওপর। কয়েক ঘন্টার ব্যবধানে উৎসবে মেতে থাকা এক শহর পরিণত হয় মৃত্যুপুরীতে। নগরীর ঘরবাড়ি, মানুষজন, এমনকি পশু পাখিও উত্তপ্ত ছাই ও লাভার নিচে চাপা পড়ে। পরে ধীরে ধীরে সেই ছাই জমাট বেঁধে হারিয়ে যায় শহরের চিহ্ন। 16 শতকের শেষের দিকে ডমিনিকো ফন্টানা নামের এক আর্কিটেক্ট খুঁজে পান এই পম্পেই শহরটি। পরে বিভিন্ন গবেষক ও প্রত্নতাত্ত্বিকরা মিলে উদ্ধার করেন এই শহর। ছাই ও লাভার নিচে চাপা পড়ে থাকা মরদেহগুলো ওই অবস্থায় প্রায় 2000 বছর ছিল। ফলে তাদের শরীরের চামড়া, মাংস কিছু না থাকলেও সেই আকৃতিটা রয়ে গেছে। গবেষকরা সেই আকৃতির মধ্যে গলিত প্লাস্টার ঢেলে দেন, আর প্লাস্টার শক্ত হলে বেরিয়ে আসে সেই অভিশপ্ত নগরীর লোকেদের অবস্থা। মৃতদেহগুলোকে দেখলে মনে হবে যেন সেগুলো পাথরের তৈরি বা তারা পাথর হয়ে গিয়েছিল, কিন্তু মূলত এটা প্লাস্টার দিয়ে কাস্ট পদ্ধতিতে কৃত্রিমভাবে তৈরি করা। কৃত্রিম হলেও মৃতদেহগুলোর চোখে মুখের আতঙ্ক আর অঙ্গভঙ্গির বাঁচার আকুতি ছিল আসল। পম্পেই ট্যুরসের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে শহরটি থেকে অন্তত 1150টি মরদেহ উদ্ধার করা হয়, আর বছরের পর বছর সেগুলো একইভাবে রয়ে গেছে। পম্পেই শহরটি এখন পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন এই জায়গাটিতে আর সাক্ষী হন এক ভয়াবহ সময়ের। পুরো নগরী যেন আটকে গেছে তাদের ধ্বংসের মুহূর্তে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। পবিত্র নদীতে স্নান বা গোসল করতে পাপ মোচন হয়, আত্মা বিশুদ্ধ হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা যায়। এই বিশ্বাস নিয়েই ভারতের কুম্ভ মেলায় একত্রিত হন কোটি কোটি পুণ্যার্থী। এবারের মেলায় এরই মধ্যে হাজির হয়েছেন লাখ লাখ মানুষ। আসছে নাগা সন্ন্যাসী সহ দেশ বিদেশের সাধু সন্তরাও। ধারণা করা হচ্ছে এবারের মহাসমাবেশে অংশগ্রহণ করবেন প্রায় 40 কোটি তীর্থযাত্রী। বিস্তারিত মীর ফজলের আপডেট ডেস্ক রিপোর্টে। ভারতে শুরু হয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম মহাকুম্ভ মেলা। ইতিমধ্যে এই মিলনস্থলে হাজির হয়েছেন লাখ লাখ মানুষ। আসছেন নাগা সন্ন্যাসী সহ দেশ বিদেশের সাধু সন্তরাও। এই মেলার আকার এতই বিশাল যে এটি মহাকাশ থেকেও দেখা যায়। ধারণা করা হচ্ছে এবারের মহাসমাবেশে অংশগ্রহণ করবেন প্রায় 40 কোটি তীর্থযাত্রী।
ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, সহস্রাব্দ প্রাচীন এই কুম্ভ মেলা ধর্মীয় ধার্মিকতা ও ধর্মীয় স্নানের মাধ্যমে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মোহনায় অনুষ্ঠিত হয়, যেখানে পুণ্য লাভের আশায় হাজার হাজার মানুষ একসঙ্গে স্নান করে। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, গঙ্গা, যমুনা ও সরস্বতীর পবিত্র জলে স্নান করে মানুষ পাপ থেকে মুক্ত হয়। তীর্থযাত্রীরা সূর্যোদয়ের আগে পবিত্র ঠান্ডা পানিতে স্নান শুরু করেন। প্রতি 12 বছর পর পূর্ণ কুম্ভ বা মহাকুম্ভ আয়োজিত হয়ে থাকে। এবারের মহাকুম্ভে 144 বছরের আধ্যাত্মিক চক্রের সমাপ্তি ঘটায় এটিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলছেন হিন্দু পণ্ডিতেরা। এরই মধ্যে বিভিন্ন আখড়ায় জমায়েত হয়েছেন সাধু সন্তরা। তবে এবারের মেলার আকর্ষণ কেড়েছেন অদ্ভুত কয়েকজন সাধু বাবা, যারা রীতিমতো মেলার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। এবারের মহাকুম্ভে অন্যতম আকর্ষণ আনাজওয়ালে বাবা। গত 5 বছর ধরে নিজের মাথায় শস্য চাষ করছেন তিনি। এখন পর্যন্ত মাথায় গম, বাজরা, ছোলা, মটর চাষ করেছেন তিনি। সারাক্ষণই তার মাথায় থাকে সবুজ চারা। মহাকুম্ভেও মাথায় গাছ নিয়েই হাজির হয়েছেন তিনি। ভিড়ের মাঝেও বিশেষভাবে নজর কাটছেন 3 ফুট 8 ইঞ্চি উচ্চতার সাধু ছোট বাবা। জানা গেছে, গত 32 বছর ধরে স্নান করেননি তিনি। ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত স্নান করবেন না বলেই তিনি পণ করেছেন। 1 হাত উঁচু করে থাকা সাধু মহাকাল গিরি বাবা গত 9 বছর ধরে 1 হাত উঁচু করেই রেখেছেন তিনি। এক ইউটিউবারের প্রশ্নে মেজাজ হারিয়ে তাকে মারধর করে শোরগোল ফেলে দিয়েছেন এই মহাকাল গিরি বাবা, যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 1972 সালে একটি অ্যাম্বাসেডরের গাড়িতে ভ্রমণ করেছিলেন মধ্যপ্রদেশের এক সাধু। এরপর থেকেই তার নাম অ্যাম্বাসেডর বাবা। ভিনটেজ সেই গাড়িটিকেও নিজের সঙ্গী করে রেখেছেন তিনি। এছাড়াও এবারের মেলায় নজর কেড়েছেন চাওয়ালা বাবা, রাবড়ি বাবা, বাবা মোক্ষপুরী সহ বেশ কয়েকজন সাধুসন্ত। এই মেলা ভারতের 4টি শহরে অনুষ্ঠিত হলেও সবচেয়ে বেশি মানুষের সমাগম হয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এরই মধ্যে বিপুল সংখ্যক বিদেশি সহ 3 লাখেরও বেশি তীর্থযাত্রী সেখানে পৌঁছেছেন। ভক্তদের আশ্রয় দিতে 4000 হেক্টর এলাকা জুড়ে 1,60,000 তাঁবু খাটানো হয়েছে। শুধু টয়লেটই নির্মাণ করতে হয়েছে প্রায় 1.5 লাখ। এছাড়া 67,000 ল্যাম্পপোস্ট, 25,000 ডাস্টবিন, 200টি ভাসমান পানির বুথ এবং 85টি নলকূপ স্থাপন করা হয়েছে। ভারত সরকার জানিয়েছে, তারা উৎসবটি আয়োজনের জন্য 7,000 কোটি রুপি ব্যয় করছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে এই মেলা থেকে রাজ্য সরকার 25,000 কোটি রুপি রাজস্ব উপার্জন করবে। ইউনেস্কোর অমূর্ত ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পাওয়া এই কুম্ভ মেলা চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভারতের গুজরাটের দ্বারকা জেলায় সম্প্রতি দখলদারির অভিযোগ এনে অভিযান চালিয়ে একাধিক অবকাঠামো ধ্বংস করেছে প্রশাসন। এই অভিযানে গেল 3 দিনে হযরত পাঞ্জপীর দরগা সহ প্রায় 200টি অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, ওই দরগাটি গুজরাট মেরিটাইম বোর্ডের অধীনে থাকা জমির উপর অবৈধভাবে নির্মিত হচ্ছে। দীর্ঘদিন ধরে এটি স্থানীয়দের কাছে একটি ধর্মীয় স্থান হিসেবে পরিচিতি থাকলেও এটিকে অবৈধ ঘোষণা করে ভেঙে ফেলেছে প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের গুজরাটের দ্বারকা জেলায় অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান চালিয়ে একাধিক স্থাপনা ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। এই অভিযানের সময় ধর্মীয় স্থাপনা হযরত পাঞ্জপীর দরগাও ভাঙচুর করা হয়। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দরগাটি গুজরাট মেরিটাইম বোর্ডের মালিকানাধীন জমির ওপর অবৈধভাবে নির্মিত হয়েছে। দীর্ঘদিন ধরে এটি স্থানীয়দের কাছে একটি ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত থাকলেও এবার প্রশাসন এটিকে অবৈধ চিহ্নিত করে ধ্বংস করে দিয়েছে। অবৈধ দখলদারিত্বের অভিযোগ এনে গত 3 দিনে দ্বারকায় প্রায় 200টি অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপ দ্বারা হাজার হাজার বর্গ কিলোমিটার সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে। এছাড়া পিরোতান দ্বীপেও অবৈধ দখলদারি বিরোধী ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। তাদের মতে সেখানে প্রায় 4000 বর্গফুটের জমি অবৈধ দখলে রয়েছে। কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপ দেশের জাতীয় নিরাপত্তা ও এলাকার সামুদ্রিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পিরোতান দ্বীপ দেশের অপরিশোধিত তেলের ৬০% সরবরাহের জন্য একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলের নিকটে অবস্থিত। এই দ্বীপটি মেরিন ন্যাশনাল পার্কের অংশ এবং সামুদ্রিক বৈচিত্র্য ও প্রবাল প্রাচীরের জন্য প্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ। প্রশাসনের দাবি, অবৈধ দখলদারিত্বের কারণে এলাকাটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের মতে এসব দখলদারির ফলে জীববৈচিত্র্য ও পরিবেশে বিপর্যয় সৃষ্টি হচ্ছে এবং মাজারের অবস্থান ওই অঞ্চলের জনসংখ্যাগত কাঠামোতে পরিবর্তনের ঝুঁকি তৈরি করছে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংঘভি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, দেশবাসীর বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ জায়গা দ্বারকা। তারা সেখানে কোনো অবৈধ দখলদারিত্ব মেনে নেবেন না। তাদের সংস্কৃতি ও বিশ্বাস রক্ষার দায়িত্ব তাদের। গুজরাট সরকারের তথ্য বিভাগ জানিয়েছে, দ্বারকা অঞ্চলে অবৈধ দখলদারিত্ব এবং এর সাথে সম্পর্কিত কর্মকাণ্ড দেশের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। তাদের দাবি, এই দখলদারিত্ব গুরুত্বপূর্ণ শিল্প এবং প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিপদের কারণ হতে পারে এবং গুজরাটের সার্বিক নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। এক্স পোস্টে হর্ষ সংঘভি আরও জানান, মেরিন ন্যাশনাল পার্কের অন্তর্গত পিরোতান দ্বীপ সামুদ্রিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। তার দাবি মতে সম্প্রতি দ্বীপটি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। হর্ষ সংঘভি বলেন, ৪,০০০ বর্গফুট এলাকা জুড়ে অবৈধভাবে নির্মিত ৯টি ধর্মীয় অবকাঠামো ভেঙে দ্বীপটির প্রাকৃতিক অবস্থা পুনরুদ্ধার করা হয়েছে। এই অভিযানে পুলিশ সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা সহ মোট ১,০০০ লোক অংশ নেন। অভিযান শুরুর আগে প্রশাসনিক এবং পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তারা একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করেন। পরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। জেলা পুলিশের প্রধান সহ অন্যান্য কর্মকর্তারা মাঠে থেকে পুরো কার্যক্রমের তদারকি করেছেন, এমনকি অভিযান চলাকালীনও। এছাড়া অভিযানের ড্রোন ক্যামেরারও ব্যবহার করা হয়। এই অভিযান কতদিন চলবে তা এখনও নির্ধারিত হয়নি, তবে অবকাঠামোর ব্যাপক সংখ্যা থেকে মনে হয় এটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে। ইফাত জাহান, বাংলাভিশন। আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট নওয়াব সালামকে লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউয়েন কার্যালয়ে নওয়াব সালামকে সরকার গঠন করতে বলে। এর আগে জোসেফ আউনের সঙ্গে পরামর্শকালে দেশটির সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতা নওয়াফের প্রতি সমর্থন জানান। সংসদের ১২৮ জন আইন প্রণেতার মধ্যে ৮৪ জনের সমর্থন পেয়েছেন তিনি। সালামের প্রধানমন্ত্রী মনোনয়ন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও তাদের মিত্র শিয়া রাজনৈতিক দল আমালের জন্য একটি বড় ধাক্কা। প্রধানমন্ত্রী পদে নাজিব মিকাতির প্রতি হিজবুল্লাহদের সমর্থন ছিল বলে ধারণা করা হয়। এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েল ও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি চুক্তির শর্তাবলী চূড়ান্ত করা হচ্ছে। ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনা অনেক দূর এগিয়েছে, কয়েকদিনের মধ্যে চুক্তি হওয়া সম্ভব। যদিও এর মধ্যেই গাজায় বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে গেল ১৪ মাসে উপত্যকাটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৬,৬০০ ছাড়িয়েছে। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।